বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু। অ্যালেক্স মার্শালের পরিকল্পনা দিয়েছেন বুলবুলকে। ক্রিকেটারদের থেকেও পরামর্শ নিলেন প্রেসিডেন্ট। বিপিএলের ফিক্সিং ইস্যুতে তোলপাড় ক্রিকেট পাড়া। তদন্ত রিপোর্টের অপেক্ষায় বিসিবি বস। আগ বাড়িয়ে মন্তব্য না করার পরামর্শ তামিম ইকবালের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাল অনূর্ধ্ব-15 ছেলেদের সঙ্গে ম্যাচ খেলবে জ্যোতির দল। শক্ত প্রতিপক্ষ না পাওয়ায় হতাশ নারীরা। ক্রিকঅপসের উপর ক্ষুব্ধ বুলবুল। এবং 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিল ক্রীড়া মন্ত্রণালয়। সংশোধিত বাজেটে 1200 কোটি টাকা বাড়লেও সুফল পাওয়া নিয়ে সংশয়। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত আর ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিসিবির সঙ্গে কাজ শুরু করলেন আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। লিটন মিরাজদের সঙ্গে আলোচনার পাশাপাশি বিসিবিকে নিজের কর্মপরিকল্পনা জানিয়েছেন তিনি। একই দিনে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্ন ভিন্ন বিপিএল। আনুষ্ঠানিক রিপোর্ট না এলেও সবশেষ আসরেও কালিমা লেগেছে দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া লিগে। পরিস্থিতি এমনই ভয়াবহ, আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে উড়িয়ে আনল বিসিবি। দায়িত্বটা বিসিবির দুর্নীতি দমন কমিশন আকুর পরামর্শক হিসেবে। সাবেক এই ইংলিশ পুলিশ বিপিএলকে দেখছেন বড় অ্যাসাইনমেন্ট হিসেবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমরা চাই বিপিএল যেন এরকম বিপজ্জনক লিগে পরিণত না হোক। তাই এখানে আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে দল পরিচালনা কিংবা ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া সবকিছুতেই হতে হবে হাই লেভেলের, পেশাদার এবং সুরক্ষিত। এ নিয়ে মঙ্গলবার নিজের কাজ শুরু করেছেন অ্যালেক্স। ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদে একটা কাঠামো তৈরি করে দিতে চান এই ইংলিশম্যান। এটা বেশ ফলপ্রসূ বৈঠক ছিল এবং সেখানের সবাই এটা নিশ্চিত করতে চাচ্ছে যে দর্শকদের আসলে ক্রিকেট কিভাবে উপহার দেয়া যায়। আগামী 3-4 সপ্তাহে একটা রূপরেখা চূড়ান্ত করে বোর্ডের কাছে উপস্থাপন করব। এরপরে তার বাস্তবায়ন হবে। এটা দীর্ঘমেয়াদের হতে হবে। আমরা খেলোয়াড়দের শিক্ষিত করব, সুরক্ষিত রাখব এবং কেউ এই নিয়ম ভাঙলে তাদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি শাস্তি নিশ্চিত করতে হবে। একই দিনে আরও একটা সেমিনারে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। শেয়ার অ্যান্ড কেয়ার শিরোনামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন বিসিবি প্রধান। অবকাঠামো, মাঠ, ঘরোয়া ক্রিকেটের পরিস্থিতি উন্নতিতে নিজেদের মতামত জানান মুশফিক, লিটন, মিরাজরা। আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকল একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ দ্রুতই বাস্তবায়ন করতে চায় বিসিবি। এছাড়াও গণমাধ্যমের কাছে প্রত্যাশা গঠনমূলক সমালোচনার। সবাইকে একসাথে নিয়ে আইসিসি ইভেন্টে দারুণ কিছু উপহার দিতে চান দেশের ক্রিকেট ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সভাপতির সঙ্গে বৈঠক শেষ করেই সিলেট গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের আগে টাইগারদের মূল ট্রেনিং পর্ব হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া সব ক্রিকেটার। ভারত পাকিস্তান এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড দিয়ে দিলেও এখনও সে পথে হাঁটেনি বাংলাদেশ। বিসিবি সূত্র জানিয়েছে সিলেট পর্বের স্কিল ট্রেনিং শেষেই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে যারা খেলবেন তাদের বেশিরভাগ সদস্যই থাকবেন এশিয়া কাপের দলে। টিমের সঙ্গে আছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ঢাকার ইনডোরে যে কৌশল এতদিন শিখিয়েছেন লিটন শান্তদের, এবার তার হাতে কলমে অনুশীলন করাবেন সিলেটে।
সেখানে ম্যাচ পরিস্থিতি তৈরি করে ক্রিকেটারদের ব্যাটিং প্রস্তুতির কথা রয়েছে। এদিকে দলের সঙ্গে সিলেটে যাননি মেহেদী হাসান মিরাজ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত অলরাউন্ডারের। 26শে অগস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন নেদারল্যান্ডস ক্রিকেট দল। 30শে অগস্ট সিরিজের প্রথম ম্যাচ, বাকি 2 ম্যাচ 1 এবং 3 সেপ্টেম্বর। সিরিজ শেষ করেই এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে যাবে লিটন বাহিনী। বিপিএলের ফিক্সিং বিতর্ক নিয়ে উদ্বেগ ক্রিকেট আঙ্গনে। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে সংবেদনশীল এই ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি তামিম ইকবাল। তবে এশিয়া কাপের জন্য জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক। প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তামিম। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য আরও বিনিয়োগ বাড়াতে বিসিবির প্রতি আহ্বান জানান তিনি। ক্রিকেট অঙ্গনে ব্যস্ততা, বিপিএলে ফিক্সিংয়ের খবরে অস্থিরতা। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করে বিপিএলের সুনাম ফেরানোর লক্ষ্য বোর্ডের, কিন্তু সামনের আসর ঘিরেও সংশয়। স্বাধীন তদন্ত কমিটির ফাঁস হওয়া রিপোর্টে ক্রিকেটারদের কথা উল্লেখ থাকায় চারিদিকে কানাঘুষা, যা ভাবাচ্ছে ক্রিকেট অনুরাগীদের। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা কমিটির, চূড়ান্ত রিপোর্ট সেপ্টেম্বরে। ওই রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। আনটিল আনলেস দ্য ফাইনাল রিপোর্ট কামস আউট, এটা তো আসলে এখানে নিয়ে কোনো কিছু বলা বা আর কতটা ওই রিপোর্টটাও জাস্টিফাইড এটাও তো আমরা জানি না। সো আনটিল আনলেস যারা এই দায়িত্বে আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি পাবলিশ হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে। বাট কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নাই, আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি, তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবে। এসবের মাঝে কদিন পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে জাতীয় দল। বেশ তিক্ততা নিয়েই ন্যাশনাল টিমের অধ্যায় শেষ হয়েছে তামিমের। হয়তো অভিমান রয়ে গেছে এখনো। লিটন তাসকিনদের এশিয়া কাপ মিশন প্রসঙ্গে প্রশ্নে খুব সংক্ষেপে শুভকামনা জানান তামিম। না, এটা আমার বিষয় না, এটা আমি কি বলবো, এটা কেমন করতে পারে আমি অবশ্যই আশা করি ভালো করবে। যতটুকু আমাদের সবার দোয়া আছে তাদের সাথে, অবশ্যই ভালো করবে। জাতীয় প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। প্রিয় তারকাকে কাছে পেয়ে রোমাঞ্চিত ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা। সাবেক টাইগার অধিনায়কেরও আন্তরিকতার ঘাটতি ছিল না। আমরা সবাই ইকুয়াল, ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি, এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, টাকা পয়সা অ্যাড হয়, নেম ফেম অনেক কিছু অ্যাড হয়। বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের সাথে কি আপনার না টাকা পয়সা না কোনো কিছু। তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে, আর তাদের কোনো ইন্টারেস্টই নেই। ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টপ এন্ড টি20তে নিজেদের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এ দল নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে 22 রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। শুরুতে ব্যাট করে 172 রান করে লাল সবুজ, জবাবে 150 রানে থেমে যায় এনটি স্ট্রাইক। 2টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ। এ জয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকে রইল বাংলাদেশ। এ দলের শেষ 2 ম্যাচে এখন জিততেই হবে সোহান বাহিনীকে। টপ এন্ড টি20তে বাঁচা মরার ম্যাচে জয়ের কৃতিত্ব নাইম শেখ ও ইয়াসির আলী রাব্বিকে দিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর দলে ফিরে কার্যকরী ইনিংস খেলে প্রশংসা পেয়েছেন ইয়াসির রাব্বি। বল হাতে পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্পিনার রাকিবুলও। হিসেব নিকেশ থাকলেও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক সোহান। বিশ্বকাপের আগে আদর্শ অনুশীলন হচ্ছে না নারী ক্রিকেটারদের। ক্রিকেট অপারেশনসের সঙ্গে বসে তাদের বিকল্প প্রস্তুতির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এবং ছেলেদের বয়সভিত্তিক দলের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন নারীরা। সেটা শেষ হলে নিগারদের সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান বোর্ড সভাপতি। এশিয়া কাপকে ঘিরে ব্যস্ততার শেষ নেই বিসিবির। লিটন শান্ত মিরাজদের নিয়ে চলছে সর্বোচ্চ প্রস্তুতি, মিটিং, পরিকল্পনা আর আলোচনায় ভরা তাদের প্রতিদিন। কিন্তু সেই আলোচনার আড়ালে পড়ে গেছে নারী ক্রিকেটাররা, যারা কিনা যাবেন বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে লড়াই করতে।
অন্য দেশগুলো যেখানে আন্তর্জাতিক সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, বাংলাদেশের নারী দলকে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে নিজেদের মধ্যে ম্যাচ খেলে, কখনো আবার খেলতে হচ্ছে ছেলেদের অনূর্ধ্ব 15 দলের বিপক্ষে ম্যাচ। বড় লড়াইয়ের আগে নারীদের ভরসা এসবের উপরই। দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের কাছে অবশ্য এটাই ছিল সেরা প্রস্তুতি, কারণ অন্য কোনো প্রতিপক্ষ যে ম্যানেজ করতে পারেনি তারা। কিন্তু এ ঘটনায় চারিদিকে সমালোচনা হলেও অনেকটা চুপ ছিলেন বোর্ডকর্তারা। এবার সে নীরবতা ভাঙল। স্বয়ং প্রেসিডেন্ট নিজেই বললেন এটা আদর্শ পরিস্থিতি নয়। তার আশ্বাস, কথা বলে সমাধান করবেন এ সমস্যার। এই মুহূর্তে সেটা না। আমরা কথা বলছি ক্রিকেট অপারেশনসের সাথে কিভাবে আরো বেটার কিছু করা যায়। এদিন শান্ত মিরাজদের সঙ্গে বৈঠক করে তাদের সব সমস্যার কথা শুনেছেন বিসিবি সভাপতি। যদিও তাদের চেয়ে কয়েক গুণ সমস্যা বেশি নারী ক্রিকেটারদের। আবাসন থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটিস কোনো কিছুই আপ টু দ্য মার্ক নয়। বোর্ডে তাদের যথার্থ মূল্যায়ন না হওয়া নিয়েও প্রায় ক্ষোভ ঝাড়েন নারী ক্রিকেটাররা। তাদের সমস্যাগুলো কি জানতে চেয়েছে বিসিবি। আমাদের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবে ইন্ডিয়াতে, এবং তারা এখন এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে, এবং তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি। সাফল্য বিবেচনায় দেশের ক্রিকেটে এখন পর্যন্ত সফল নারীরা। বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে চায় তারাও, যদিও যার জন্য প্রয়োজন বিসিবি থেকে সর্বোচ্চ সহযোগিতা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় পর্যায়ে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে শুধুমাত্র জমি অধিগ্রহণেই সরকারকে অতিরিক্ত গুনতে হবে 290 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও সীমানা প্রাচীর, ভূমি উন্নয়ন এবং প্যাভিলিয়ন ভবন নির্মাণেও ব্যয় বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। সব মিলিয়ে সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধি হয়েছে 1200 কোটি টাকারও বেশি। বিপুল অঙ্কের অর্থ খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হলেও তার সুফল মিলবে কিনা এমন প্রশ্নে স্টেডিয়াম ব্যবহার নীতিমালা পরিবর্তনের কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে অনুমোদন ছিল 186টি স্টেডিয়াম নির্মাণের। সংশোধিত ডিপিপিতে এই স্টেডিয়ামের সংখ্যা এখন 201। প্রকল্পের মেয়াদ বেড়েছে 2 বছর, আর নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে 1200 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই প্রকল্পে 2855 কোটি 42 লাখ টাকার অনুমোদন দিয়েছে একনেক। সংশোধিত প্রকল্পে মোট 12টি খাতে ব্যয় বৃদ্ধি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সর্বোচ্চ প্রায় 74% বেড়েছে ভূমি অধিগ্রহণে। আগের প্রকল্পে যা ছিল 390 কোটি 37 লাখ টাকা, বর্তমানে এই খাতে সরকার খরচ করবে প্রায় 680 কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র ভূমি অধিগ্রহণেই অতিরিক্ত খরচ হবে 290 কোটি টাকার কাছাকাছি। এরপরই খরচ বেড়েছে সীমানা প্রাচীর নির্মাণে। মূল প্রকল্পে এটি না থাকলেও সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 267 কোটি টাকা। ভূমি উন্নয়ন খাতে 173 কোটি টাকা থেকে বাড়িয়ে খরচ ধরা হয়েছে 423 কোটি টাকা। এরপরই সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধি পেয়েছে প্যাভিলিয়ন ভবন নির্মাণে। এই খাতে খরচ বাড়ানো হয়েছে 158 কোটি টাকারও বেশি। এছাড়াও সাধারণ গ্যালারির নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। 2022-এর রেড শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে, এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে 1650 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। প্রথম সংশোধন শেষে এই বাজেট এখন দাঁড়িয়েছে 2855 কোটি টাকার বেশি। এর আগে প্রথম ধাপে প্রায় 74 কোটি টাকা ব্যয়ে 125টি মিনি স্টেডিয়াম নির্মাণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী। তাই প্রশ্ন ওঠে, বিপুল পরিমাণ অর্থ খরচ করার যে উদ্যোগ নিয়েছে সরকার, তা আসলে কতটা ফলপ্রসূ হবে। এনএসসিকে একটা চিঠি দিয়েছি, এই যে স্টেডিয়ামগুলো প্রপারলি ইউজ হয়, শুধুমাত্র উপজেলা পর্যায়ে নয়, আমাদের জাতীয় স্টেডিয়াম, জেলা পর্যায়ে স্টেডিয়াম, উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের জন্য আমরা একটা নীতিমালা করছি, এবং এটা যদিও ক্রীড়া সংস্থার কাছে থাকে, এটা কিভাবে করবে, কি পদ্ধতিতে সেটাকে পরিচালনা করবে, ভাড়া ভিত্তিতে হবে নাকি না এটা একদম সম্পূর্ণ মানে ভাড়া ছাড়া হবে, এই জন্য আমরা একটা নীতিমালা করছি। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের মেয়াদকাল শুরুতে ছিল 4 বছর। সংশোধিত ডিপিপিতে 2 বছর বাড়িয়ে এর সমাপ্তিকাল করা হয়েছে জুন 2027। তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
বাফুফের সঙ্গে বসুন্ধরা কিংসের কোনো বৈরিতা নেই। 31 অগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়বে ক্লাব কর্তৃপক্ষ, এমনটা জানিয়েছেন সভাপতি ইমরুল হাসান। তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া না যাওয়ার বিষয়টি সত্য নয় বলেও জানান তিনি। তড়িঘড়ি করে বাফুফে সংবাদ সম্মেলন না করলেও পারত বলে মন্তব্য করেন ইমরুল হাসান। জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার না ছাড়ায় মুখোমুখি অবস্থায় বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়ে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান, যেখানে তিনি দাবি করেন ফুটবলার ছাড়ার বিষয়ে কথা বলতে কল করেও কোনো সাড়া পাননি ক্লাবটির পক্ষ থেকে। বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন বসুন্ধরা কিংস সভাপতি। যোগাযোগ করে না পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এই ক্লাব কর্তা। আমি দেশের বাইরে ছিলাম, হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারিনি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এত তড়িৎ গতিতে বাফুফে সংবাদ সম্মেলনটা না করেও আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। এটাতে কিন্তু আমি মনে করি না যে আসলে কোনো টানাপোড়েন চলছে, কিছু কিছু অতি উৎসাহী কর্মসূচির কারণে এটা হয়েছে। আমাকে আসলে কে ফোন দিয়েছে আমি জানি না, আর আপনারা জানেন কেউ যদি হোয়াটসঅ্যাপে কল দিয়ে থাকে, মধ্যপ্রাচ্যে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপ কাজ করে না, তো এই সাধারণ ন্যূনতম জ্ঞানটুকু কিন্তু আপনার থাকা উচিত। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাইয়ের জন্য এরই মধ্যে 5 ফুটবলার ছেড়েছে বসুন্ধরা কিংস। তাই প্রাক মৌসুমের প্রস্তুতির কারণে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তে সময় নিচ্ছে ক্লাবটি। বিষয়গুলো নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান এই ক্লাব কর্তা। ফ্রেন্ডলি ম্যাচের জন্য এত আগে সারা ওয়ার্ল্ডে কোথাও ক্যাম্প ডাকে বলে অন্তত আমার জানা নেই। সেপ্টেম্বরে উইন্ডো আছে, অক্টোবরে উইন্ডো আছে, নভেম্বরে উইন্ডো আছে। এখন প্রত্যেক উইন্ডোর আগে যদি 1 মাস আগে প্লেয়ার ছেড়ে দিতে হয়, তাহলে কিন্তু আমাদের স্থানীয় যত টুর্নামেন্ট সেটা কিন্তু আমরা শুরুই করতে পারবো না। প্রিসিজন জাতীয় দলের প্লেয়ার চেয়েছিল, আমরা আসলে জাতীয় দলকে 30 তারিখ পর্যন্ত প্রিসিজন চলার পরে আমরা 31 তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে দেব। ক্লাবের অনুমতি না পাওয়ায় অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে খেলতে যেতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল। তার বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন ইমরুল। হ্যাঁ, কিউবা মিচেলকে আসলে আমরা এই প্রস্তুতি ম্যাচের জন্য ছাড়িনি, এই জন্য যে কিউবা মিচেল কিন্তু সরাসরি ইউকে থেকে কাতারে এসে দলের সাথে যোগদান করছে। এখনও সে কিন্তু ক্লাবের পরিবেশ, ক্লাবের সুবিধা দিবে এটা কিছুই কিংবা ক্লাব অন্যান্যদের সাথে পরিচিত হয়নি। তো আমরা বলেছি যে কিউবা আমাদের সাথে ঢাকা ফিরে ক্লাবের সব কিছু দেখাশোনা করে ক্লাবের সাথে একটা বন্ডিং করে তারপরে আমরা কিউবাকে ছেড়ে দেব। এরপরে এখন যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে, প্রস্তুতি ম্যাচ খেলেই যখন দেশ চূড়ান্ত রাউন্ডে যাবে, খেলতে যাবে, তার আগে অবশ্যই ছেড়ে দেবে। দেশীয় কোচদের তত্ত্বাবধানে প্রাক মৌসুম প্রস্তুতি চালিয়ে গেলেও শিগগিরই নতুন বিদেশি কোচ নিয়োগ দেবে বসুন্ধরা কিংস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 সাফের খবর। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব 17 অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। ভুটানের কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং হলেও দলে অনূর্ধ্ব 16 পর্যায়ের খেলা ফুটবলারদের সংখ্যা বেশি হওয়ায় আত্মবিশ্বাসী কোচ। ভুটান লিগে আফেইদা, ঋতুপর্ণাদের পারফরমেন্সে অনুপ্রাণিত অর্পিতারা বড়দের সাফল্যে উজ্জীবিত হয়ে অনূর্ধ্ব 17 সাফে চলে ওঠার লক্ষ্য ফুটবলারদের। চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাংলাদেশের নারী ফুটবলে এবছরটা সোনার হরফে লিখে রাখার মতো। গত বছর ব্যাক টু ব্যাক সাফ জয়ের পর এবছর দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে সিনিয়র ও অনূর্ধ্ব 20 ফুটবল দল। সাগরিকা তৃষ্ণাদের হাত ধরে কদিন আগে সাফের শিরোপাও ঘরে তোলে অনূর্ধ্ব 20 দল। এবার অর্পিতা বিশ্বাসদের সামনে চ্যালেঞ্জ সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব 17 পর্যায়ে ভুটানে সাফের শিরোপা জয় করা। 2024 সালে এই আসর হয়েছিল অনূর্ধ্ব 16 পর্যায়ে, সেবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার তা হচ্ছে অনূর্ধ্ব 17 পর্যায়ে। 1.5 মাসের প্রস্তুতি সম্বল করে ভুটানে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 ফুটবল দল। গত বছর অনূর্ধ্ব 16 সাফে খেলা বেশিরভাগ ফুটবলারই আছেন এবারের দলে, বাকি 9 জন নতুন মুখ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভুটান। শিরোপা জিততে হলে প্রতিটি ম্যাচই বাঁচা মরার, তাই তো ভুটানকে হারিয়ে জয় শুরুর লক্ষ্য কোচের। পাশাপাশি বয়স ভিত্তিক এই সাফকে ফুটবলারদের জন্য শিক্ষার বড় মঞ্চ হিসেবে দেখছেন লিটু। দীর্ঘ 1.5 মাস ধরে প্র্যাকটিস করছি, তো আমাদের প্রিপারেশন ভালো। আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইমপ্রুভ করছে। 15-17 এটা ডেভেলপমেন্টের জায়গা, তো এটার সময় মেনলি 6 মান্থ হলে খুবই ভালো হয় এবং আমাদের এটা লার্নিং প্রসেস।
এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে ভুটানের রাজধানী থিম্পু। কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং থাকে প্রতিটা দলের জন্যই, তবে আগেভাগে ভুটানে আসায় অনেকটাই মানিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশের নারী ফুটবল ইতিহাসে এবার সবচেয়ে বেশি ফুটবলার খেলছেন ভুটানের লিগে। ঋতুপর্ণাদের সাফল্যে অনুপ্রাণিত অর্পিতারাও। আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব ভালো খেলার। আমরা এখান থেকে আমাদের শেখা, তো আমরা চেষ্টা করব প্রত্যেক ম্যাচ থেকে কিছু শেখার এবং নেক্সট ম্যাচ সেগুলো নিয়ে ভালো কিছু করা। সিনিয়র আপু, ঋতুপর্ণা আপু, চাকমা, তো আরও সিনিয়র প্লেয়ার আছে যারা ভুটানে খেলতেছে, তো তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে, তারা বাইরের কান্ট্রিতে লিগ খেলতেছে, তো ওনাদের থেকে আমরা শিখতেছি। সিনিয়র ফুটবলারদের ভুটান লিগের পারফরমেন্স আগামী বছর এশিয়ান কাপে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন কোচ লিটু। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রস্তুতি ম্যাচে বাহরাইনের যুবাদের বিপক্ষে একাধিক সুযোগ মিসের মাসুল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। তবে ম্যাচ না জিতলেও ফুটবলারদের পারফরমেন্সে আশা হারাচ্ছেন না কোচ সাইফুল বারী টিটু। নিজেদের পারফরমেন্সে আরও উন্নতি আনার লক্ষ্য ফুটবলারদের। এদিকে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ নিয়ে রোমাঞ্চিত প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-23 ফুটবল দলের বাছাই। সে মিশন সফল করতে বাহরাইনে অনুশীলনের পর স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলেও বেশ কিছু সুযোগ মিস করেছে অনূর্ধ্ব-23 ফুটবল দল। এ ম্যাচে অভিষেক হয়েছে দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের। জায়ান শুরুর একাদশে থাকলেও তানিলকে দ্বিতীয়ার্ধের সুযোগ দেন কোচ সাইফুল বারী টিটু। এ ম্যাচে দলের প্রতিটি ফুটবলারের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে সবাইকে মাঠে নামিয়েছিলেন টিটু। শেষ পর্যন্ত 1-0 গোলে বাহরাইন অনূর্ধ্ব-23 দলের কাছে হেরে যায় লাল সবুজ। অভিষেক ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ডিফেন্ডার জায়ান আহমেদ। বাহরাইন শক্ত প্রতিপক্ষ, তাদের বিপক্ষে যে ভুল হয়েছে সেগুলো পরের ম্যাচে শুধরে নিতে চান ফুটবলাররা। টিম পারফরম্যান্স ইজ গুড, আই উড গিভ ইট like 8 out of 10. I think আমাদের অনেক চান্স ছিল ফিনিশ করানোর, very dangerous of the counter attack, but I think alhamdulillah only up from here. ভালো খেলছে সবাই, তো আমাদের কিছু মিস্টেক ছিল, তো ওইগুলা কোচ কারেক্ট কইরা আমাদেরকে জানাবে, তো আমরা ওই অনুযায়ী আবার পরের ম্যাচ 22 তারিখে আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। এই ম্যাচ দিয়ে পুরো দলের পারফরমেন্স পরখ করে দেখেছে টিম ম্যানেজমেন্ট। ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করার লক্ষ্য কোচিং স্টাফের। সেরা প্রস্তুতি নিয়ে ভিয়েতনামে যাওয়ার আশা তাদের। আজকে আমাদের সুযোগ হয়েছে ফুল টিম আমরা দেখেছি, এবং আমরা আমাদের প্ল্যান অনুপাতে যে জায়গাগুলোতে আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা নিজেদেরকে উজাড় করে খেলেছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে অ্যাজ এ প্রিপারেশন ম্যাচ হিসেবে। আগামী 22 আগস্ট বাহরাইনে অনূর্ধ্ব-23 দলের সঙ্গে আরও একটা ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। সৌদি সুপার কাপের খবর। মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল আল নাসর। সুপার কাপের ফাইনালে 10 জনের দল নিয়েও আল ইত্তিহাদকে 2-1 গোলে হারালো ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী। আল আলামির হয়ে স্কোর করেছেন সাদিও মানে এবং হোয়াও ফেলিক্স। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি আর পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেলেও জয় দিয়ে লা লিগা মিশন শুরু করতে চান রিয়াল মাদ্রিদ কোচ শাভি আলোনসো। এই ম্যাচ দিয়ে অভিষেকের অপেক্ষায় নতুন সাইনিং আলেকজান্ডার আর্নল্ড, ফ্র্যাঙ্কো মাস্তান্তুও। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। গেল মৌসুমটা দুঃস্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ কোনো টুর্নামেন্টেই শিরোপার দেখা পায়নি লস ব্লাঙ্কোস। তবে অতীত ভুলে নতুন করে শুরুর প্রহর গুনছে মাদ্রিদিস্তারা। হারানো মুকুট ফিরে পেতে পরিবর্তন আনা হয়েছে ডাগআউটে। স্কোয়াডেও যুক্ত হয়েছে এক ঝাঁক তরুণ মুখ। নতুন লক্ষ্যে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করবে সাভি আলোনসোর দল। তবে মৌসুম শুরুর আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি মাদ্রিদিস্তারা। যেখানে বাকি ক্লাবগুলো প্রাক মৌসুমে একাধিক ম্যাচ খেলেছে, সেখানে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেই নতুন মৌসুমে নামবে রিয়াল মাদ্রিদ। একসময় মাদ্রিদের জার্সি গায়ে দাপিয়ে বেড়ানো আলোনসো এবার দায়িত্ব সামলাবেন ডাগআউটের। প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ না পেলেও লা লিগায় অভিষেকটা জয় দিয়ে রাঙাতে চান মাদ্রিদ কোচ। এখানের সবকিছুই আমার পরিচিত, মনে হয় সবকিছুই আমার সাথে সম্পর্কিত।
তবে নতুন দায়িত্ব নিয়ে এসেছি, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারিনি, তবে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করতে চাই। এখানে এসে আমারও ভালো লাগছে। দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। আক্রমণ ভাগে বিকল্প হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা করছেন কোচ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দানি কারভাহাল, তবে চোটের কারণে জুড বেলিংহ্যাম, এন্ড্রিক কামাভিঙ্গাকে ছাড়াই একাদশ সাজাবেন আলোনসো। নিষেধাজ্ঞার কারণে সুযোগ নেই রুডিগারের। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে নতুন সাইনিং আলেকজান্ডার আর্নল্ডের। নতুনদের নিয়ে আশাবাদী। দলে একাধিক এক পজিশনে 2 জন করে খেলোয়াড় আছে। কারভাহাল ও আর্নল্ড তাদের মধ্যে একটা। কারভাহাল সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন, সে তার লক্ষ্যের কাছাকাছি। আর্নল্ডও লিভারপুলে নিজেকে প্রমাণ করেছে। দলের শক্তিমত্তা বাড়ছে, এটা সত্যিই দারুণ। তবে আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে, সেখানে তাদের বিরতি দিয়ে খেলাতে হবে। এখন পর্যন্ত ওসাসুনার বিপক্ষে 39 বার মুখোমুখি হয়েছে রিয়াল, যার মধ্যে 3 ম্যাচ হারের বিপরীতে 27 ম্যাচে জয় রয়েছে মাদ্রিদিস্তাদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে টিম ইন্ডিয়া। 1 বছর পর টি-20 দলে জায়গা পেয়েছেন শুভমান গিল, সহ অধিনায়কের দায়িত্ব তার কাঁধে। জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও জয়সওয়ালের। ওয়ার্কলোড নিয়ে আলোচনা থাকলেও দলে আছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা, এসিসির মিটিং কিংবা ম্যাচ ভেন্যু নিয়ে জটিলতা। এশিয়া কাপের আগে সব বিষয়তেই কিছু না কিছু আপত্তি ছিল ভারতের। তাদের স্কোয়াড নিয়েও আলোচনা হয়েছে অনেক, তবে অবশেষে চমক রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসাবে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। নানা গুঞ্জন শোনা গেলেও অধিনায়কের দায়িত্বটা পেয়েছেন সূর্যকুমার যাদবই। যদিও নেতৃত্ব টিকিয়ে রাখতে হলে এশিয়া কাপে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা। এই টুর্নামেন্টের পরেই 3 ফরম্যাটে 1 অধিনায়ক করার কথা ভাবছে বিসিসিআই। সে দৌড়ে সবার চেয়ে এগিয়ে শুভমান গিল। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের পর তার ওপর বোর্ডের আস্থা বেড়েছে কয়েক গুণ। রোহিতের বিকল্প ওয়ানডে অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে তাকে। গিলকে টি-20 দলেও ফেরানো হয়েছে 1 বছর পরে। দেয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। কারণটা কি? 2026 টি-20 বিশ্বকাপের নেতৃত্ব। স্কোয়াডে জায়গা হয়নি জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের। অবশ্যই আমরা তার মধ্যে ভালো নেতৃত্বের গুণাবলী দেখছি। ইংল্যান্ডে সে নিজের কাজটাও ঠিক মতো করেছে। এমন চাপের মধ্যে থেকে পারফর্ম করা এবং দলকে এভাবে নেতৃত্ব দেয়া সত্যি অনেক ভালো লক্ষণ। পরবর্তী সিদ্ধান্ত কি হবে এখনই বলতে পারছি না। আর জয়সওয়াল সব ফরম্যাটের জন্য ভালো, তবে তাকে দলে জায়গা পেতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। স্কোয়াডে ওপেনিংয়ে গিল ছাড়া আছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, ব্যাটার তিলক বার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রিঙ্কু সিং। অক্ষরের সঙ্গে ভারতের স্পিনে ভরসা বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। ওয়ার্কলোড বিবেচনায় জসপ্রীত বুমরাকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। তার সঙ্গে পেস ডিপার্টমেন্টে আছেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। সব মিলিয়ে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক। जब लास्ट टाइम व्हेन ही प्लेड टी20 फॉर इंडिया पोस्ट टी20 वर्ल्ड कप টি-20 বিশ্বকাপ জেতার পর আমরা বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমার দলে ব্যাটার, পেসার, স্পিনার, অলরাউন্ডার সবাই বেশ ভালো। গিল টেস্ট ম্যাচের ব্যস্ততায় অনেকদিন এই ফরম্যাটে ছিলেন না। এবার তাকে পেয়ে আমরা অনেক খুশি। মাঠে আমার অনেক কাজ সহজ হয়ে যাবে। এশিয়া কাপের স্কোয়াডের কিছু পরে ঘরের মাঠে নারী বিশ্বকাপেরও স্কোয়াড ঘোষণা করেছে ভারত। হারমিনপ্রীত কৌরকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে বিসিসিআই। তামিম হোসেন, সময় সংবাদ। আগামী 1 বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে তালিকায় নতুন 12 জন সহ রয়েছে 30 ক্রিকেটার। তবে এবারের তালিকায় এ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। হেভিওয়েট বাবর রিজওয়ানরা রয়েছেন বি ক্যাটাগরিতে। একটা সময় পাকিস্তান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে সম্প্রতি নামের সেই ভার ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন এই 2 তারকা ক্রিকেটার। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারানোর 24 ঘন্টার মধ্যেই আরও একটি বাজে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন তারা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে বাবর ও রিজওয়ানের।
আগামী 1 বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। তবে সে তালিকায় ক্যাটাগরি এ থেকে সরিয়ে বি ক্যাটাগরিতে আনা হয়েছে বাবর ও রিজওয়ানকে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার। গত বছর বাবর ও রিজওয়ান এই 2 ক্রিকেটারই ছিলেন এ ক্যাটাগরিতে। নতুন চুক্তিতে অনেক রদবদল এসেছে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে উদীয়মান ক্রিকেটারদের উপর বাড়তি নজর দিয়েছে পিসিবি। এবারের চুক্তিতে বেড়েছে ক্রিকেটারের সংখ্যাও। 27 জনের পরিবর্তে এবার 30 জনকে আনা হয়েছে কেন্দ্রীয় চুক্তির আওতায়, যেখানে 12 জনই নতুন মুখ। এবারের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে 10 জন ক্রিকেটার, যেখানে রয়েছেন বাবর আজম, ফকর জামান, মোহাম্মদ রিজওয়ান, হারিস রৌফ, শাহিন আফ্রিদিরা। গত বছর পারফরমেন্সের ভিত্তিতে সি ক্যাটাগরি থেকে 5 জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এবারের বি ক্যাটাগরিতে। সি ক্যাটাগরিতে ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, নাসিম শাহ, সৌদ শাকিল সহ রয়েছেন 10 ক্রিকেটার। এছাড়া খুশদিল শাহ, শান মাসুদ, খুররাম শাহজাদের জায়গা হয়েছে ডি ক্যাটাগরিতে। এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন 8 ক্রিকেটার, যারা সবাই গত মৌসুমে ছিলেন ডি ক্যাটাগরিতে। নতুন চুক্তি কার্যকর হবে চলতি বছরের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু। অ্যালেক্স মার্শালের পরিকল্পনা দিয়েছেন বুলবুলকে। ক্রিকেটারদের থেকেও পরামর্শ নিলেন প্রেসিডেন্ট। বিপিএলের ফিক্সিং ইস্যুতে তোলপাড় ক্রিকেট পাড়া। তদন্ত রিপোর্টের অপেক্ষায় বিসিবি বস। আগ বাড়িয়ে মন্তব্য না করার পরামর্শ তামিম ইকবালের। 201 উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিল ক্রীড়া মন্ত্রণালয়। সংশোধিত বাজেটে 1200 কোটি টাকা বাড়লেও সুফল পাওয়া নিয়ে সংশয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।